বাংলাদেশে এক কালনাগিনী আছে, যেই কালনাগিনী এই যখন পেঁয়াজ হলো তখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছে কালনাগিনী। এই কৃষক যদি জানতো যে তার ফসলের জন্য দাম না পায়, এই জন্য ষড়যন্ত্র করে ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসা হচ্ছে, তাহলে এই কৃষকের মুখে আর এরকম হাসি মনে হয় থাকতো না। থাকতো? আপনারা বলেন না। বলেন এটা কেমন বিচার? যখন কিনা আমার কৃষকরা একটু পেঁয়াজ পেল, তখন এই পেঁয়াজের দাম কমায় দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছে। কেন? তুমি আগে কেন আনতে পারো নাই? আমার প্রশ্ন এইটা। এখন যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছে, এই পেঁয়াজ নিয়ে আসার একমাত্র কারণ হলো এই কৃষকদের হাসি তাদের পছন্দ হয় না। দেশের মানুষ একটু হাসবে সেটা পছন্দ হয় না। দেশের মানুষের সঙ্গে শত্রুতা, একটা কালনাগিনী আমাদের উপর ভর করে আছে সেই ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে। ইন্ডিয়ার দাসী বাংলাদেশের ক্ষমতায়, তাই তো কৃষকদের হাসি তাদের পছন্দ হয় না। আমরা যে ইন্ডিয়ান পণ্য বয়কট করছি, ইন্ডিয়ান দাদাবাবুরা বলে তোমরা পারলে পেঁয়াজ বয়কট করো। আমরা যখন পেঁয়াজ বয়কট করিনি তখন কি আমরা 300 টাকা কেজি পেঁয়াজ খাইনি? যখন পেঁয়াজ বয়কট করিনি তখন 150 টাকা কেজি পেঁয়াজ খাইনি? তাহলে এখন আমার ফসল উঠছে ঘরে, এখন কৃষকরা দাম পেত 100-150 টাকা, এই দামটা যেন না পায় সেজন্য ওইখান থেকে 40 টাকা করে পেঁয়াজ ঢুকাচ্ছে। আমি সারা বছর 11 মাস 150 টাকায় পেঁয়াজ খাইতে পারলাম, আর এই 1 মাস 150 টাকা পেঁয়াজ খাইতে পারতাম না? পারতাম না? তাহলে আমি পারতাম, কিন্তু ওই যে কৃষকদের শত্রু ক্ষমতায় বসে আছে। বলেন, আমাদের দেশের 4 দিয়ে 54 নদীর উপরে 500 উপরে ভাত দিয়েছে ইন্ডিয়া। এর ফলে আমাদের কৃষকরা উপযুক্ত ফল পায় না, ফসল পায় না। আমাদের এখানে গম ভালো হয় না, ধান ভালো হয় না, আলু যেখানে এক জমিতে 40 মণ হতো সেখানে 25 মণ 20 মণ হচ্ছে। এর ফলে তো ইন্ডিয়া থেকে আমদানি করতে হচ্ছে, তাই নয়? আমি বলি, আপনারা যেরকম গরুর মাংস যখন ইন্ডিয়া থেকে আসা বন্ধ করলো, গরু আমদানি বন্ধ হলো, তখন আমাদের দেশের কৃষকরা, খামারিরা গরু উৎপাদনে, গরু চাষে বা গরু লালন পালনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে না? হয়েছে না? হয়েছে। গরুর মাংসের দাম বেশি, কিন্তু এমন হয়েছে যে বাজারে গরুর মাংস পাওয়া যায় না? না। এরকম কি হয়েছে? না। বলেন, এরকম হয় না। গোখাদ্যের দাম বেশি, তারপরেও গরুর উৎপাদন হচ্ছে, তারপরেও গরুর মাংস বিক্রি হচ্ছে, দাম বেশি তারপরেও বিক্রি হচ্ছে, তাই নয়? তাহলে আমরাও মনে করি যে সারা 11 মাস আমাদেরকে 150 টাকা 200 টাকা পেঁয়াজ খাওয়াবে ইন্ডিয়া থেকে আমদানি করে, আর যখন আমার ঘরে ফসল ফলবে, পেঁয়াজ হবে, তখন এখানে নিয়ে এসে 40 টাকা করে করবে। একমাত্র উদ্দেশ্য, কোনো কৃষক যেন সাহস পায় না পেঁয়াজ চাষ করার জন্য। এইটা একমাত্র উদ্দেশ্য, এছাড়া এই ডাম্পিংয়ের কোনো উদ্দেশ্য আমি দেখি না। এবং এটা সরকারের মদদে এটা হচ্ছে। যে আমদানি নীতিগুলো আছে প্রত্যেকটা সরকারের মদদে হয়। আমরা যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছি, কম দুঃখ এবং কষ্ট নিয়ে করছি না। আমাদের মনে অনেক চাপা ক্ষোভ, এদেশের নাগরিকদের মনে চাপা ক্ষোভ। তারা বলতে পারে না, পিঠ থেকে গেছে, ভয় পায় ভারত বিষয়ে বলতে। হ্যাঁ, সীমান্তে 10 দিনে 4 জন বাংলাদেশ নাগরিককে হত্যা করলো এই 10 দিনের মধ্যে। এই 10 দিনের মধ্যে ভারতীয় পণ্য বয়কট আমরা কেন করছি, কেন করব, এর কারণ কি আমরা খুঁজে পাই? কিছু কিছু সাংবাদিক, যারা সরকারের পেইড সাংবাদিক হিসেবে পরিচিত, তারা নিউজ করেছে আমরা যারা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করছি আমরা নাকি উগ্র জাতীয়তাবাদ লালন পালন করি। হ্যাঁ, আমার দেশের নাগরিকদেরকে হত্যা করলে আমি যদি চিৎকার করা উগ্র জাতীয়তাবাদ হয়, তাহলে আমি বলি আমি চিৎকার করতে করতে আমার গলার রগ ছিঁড়ে ফেলবো, তারপরে আমি চিৎকার করতে থাকবো। আমার দেশের নাগরিকদের হত্যা করবে, এই 16 বছরের ক্ষমতায় শেখ হাসিনাকে কোনোদিন বলতে শুনি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনি নাই আমার দেশের সীমান্তে নাগরিক কেন হত্যা হচ্ছে। ভাই, এটা চুক্তির বিষয় না, এটা লেখালেখির বিষয় না। গুলি করলে পাল্টা গুলি করতে হয়। চুক্তি দিয়ে সীমান্ত হত্যা বন্ধ করা যায় না, যায় না। চায়না সীমান্তে কেন বন্ধ? কারণ চায়নায় একটা গুলি করলে 2টা গুলি করতে পারে। পাকিস্তান সীমান্তে কেন বন্ধ? ওরা একটা গুলি খাইলে 2টা গুলি করে। বাংলাদেশকে একটা গুলি করলে 3টা গুলি করার সাহস রাখতে হবে, তাহলে আগামীকাল থেকে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে। আমাদের নদীর অসম বন্টন, আমাদের সীমান্তে নাগরিক হত্যা, আমরা যে ভোট দিতে পারি নাই, আমাদের ভোটাধিকার নষ্ট করেছে, এই সমস্ত বিচার বিশ্লেষণে আমরা কোনোভাবে ইন্ডিয়ান পণ্য বয়কট ছাড়া অন্য কোনো উপায় আমরা খুঁজে পাই না। যারা এই বিষয়ে সমালোচনা করছে, আপনাদের কাছে বিকল্প আর কি ভালো আইডিয়া আছে সেটা আমাদেরকে দেন, যে আইডিয়া দিলে শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনার পিছনে পাছায় একটা খুঁটি দিয়ে রাখছে হলো
আপনার হলো মূর্তির পাশে যেরকম খুঁটি দিয়ে রাখে না, এরকমভাবে শেখ হাসিনাকে ঠ্যাক দিয়ে রাখছে হলো ভারত। এই ভারত নামের এই খুঁটি, এই ঠ্যাককে যদি সরাতে না পারি তাহলে কোনো দিন তার পতন হবে না। আমরা যে ভোটের অধিকার পাচ্ছি না, এই যে দ্রব্যমূল্যের অসহনীয় ব্যবস্থাপনা, এই সমস্ত কিছু, বাংলাদেশ একটা উর্বর দেশ। এই দেশ কেমন উর্বর, আমাদের যেখানে সেখানে মাটিতে একটু বীজ পড়লেই গাছ হয়ে যায়, এরকম উর্বর, সবচেয়ে উর্বর জায়গা। এবং পুরা ভারতবর্ষের মানে হলো আপনার হলো এখানে পানি এসে জমা হয়, এখানে নিংড়ায়ে নদী বন্ধ করে দিলেও প্রাকৃতিক উপায়ে চুয়ে চুয়ে এখানের মাটি ভিজে থাকে, যার ফলে এখানের ছাদের ফাটলে দোয়েল পাখি এসে পায়খানা করে, সেই পায়খানার বীজ থেকে বট গাছ হয়ে যায়, সেই পায়খানা বীজ থেকে বিভিন্ন আম গাছ হয়ে যায়, জাম গাছ হয়ে যায়, বড়ই গাছ হয়ে যায়। এটা কেন হচ্ছে? কারণ আমাদের আবহাওয়া উর্বর। এই উর্বর আবহাওয়াকে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে না পারি তাহলে আমরা কি করবার? কিন্তু স্বয়ংসম্পূর্ণতা হতে রাষ্ট্রের পলিসি দরকার। এই যে বললাম না, এই কৃষকদের হাসি শেখ হাসিনার পছন্দ হয় না। যদি পছন্দ হতো এই কৃষকের হাসি, যদি পছন্দ হতো তাহলে এই পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ এনে ডাম্পিং করার নিয়ত থাকতো না। কেন এখন 100 টাকার পেঁয়াজ কেন এখন 40 টাকা করতে হবে? আমার প্রশ্ন, 11 মাস 100 টাকা করে খাইছি কষ্ট করে করে, আর 1 মাস কৃষককে আমি 100 টাকা করে দিতে পারবো না? পারবো না? এইগুলো সবাই একটু বিবেচনা করেন। এই বাংলাদেশের মাটি থেকে ভারত নামের মানে অত্যাচারীদেরকে উৎখাত করতে হবে। এই উৎখাত করা ছাড়া আমাদের বিকল্প কোনো উপায় নাই। আমার কৃষিকে বাঁচাতে হলে, আমার সম্পদকে বাঁচাতে হলে, আমার যুবক 26 লাখ শিক্ষিত বেকার এখানে বেকার রয়েছে, 26 লাখ শিক্ষিত, তারা শিক্ষিত কিন্তু বেকার, অথচ 26 লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করছে। তাহলে এই 26 লাখ ইন্ডিয়ানকে যদি আমরা খেতাতে না পারি তাহলে আমার এই 26 লাখ পরিবার কাজ পাবে না। সহজ হিসাব, ইন্ডিয়ান ইন্দুরগুলোকে খেদাতে হবে, না হলে এগুলো কেটে 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 আমার ব্যবসা বাণিজ্য শিল্প ইন্ডাস্ট্রি সব ঠোসা বানিয়ে ফেলবে। বাংলাদেশের যে গার্মেন্টসের যে অর্ডারগুলো আসতো, এই ইন্ডিয়ান গোবর খেকোরা সেই অর্ডারগুলো ওদের ওখানে পাচার করে নিয়ে যায়। এইবার ঈদ, আমার মা বোনরা খুব রেসপন্স করছে। শেখ হাসিনা বলছে না যে শাড়ি পরায় ফেলো, আমাদের মা বোনেরা সেই শাড়ি পরায় দেখাচ্ছে যে ইন্ডিয়ান পণ্য তারা বয়কট করছে। এই ঈদে আমরা ইন্ডিয়াকে মারাত্মক একটা শিক্ষা দেব। অনেকে বলে ভারতীয় পণ্য বয়কট, একটা ভালো নির্বাচন দিলে হয়তো আমরা আর বয়কট করব না। আল্লাহর কসম, শুধুমাত্র ভোট আমাদের বিষয় না, শুধুমাত্র ভোট একটা হবে সুন্দর তাতেই ভারতীয় পণ্য বয়কট করবো এটা না। এইটা আমার কৃষকদেরকে বাঁচানোর একটা আন্দোলন। আমরা একটা সময় চেষ্টা করছি সংগঠিত হয়ে, আমরা বাংলাদেশের ট্রানজিটের নামে যে ভারতীয় গাড়িগুলো এর ভিতর দিয়ে যায়, ওই কলকাতা থেকে আগরতলা যায়, এই গাড়িগুলো আমরা আটকাবো জায়গায় জায়গায়, এবং এই গাড়িগুলো আটকাবো। ইন্ডিয়াকে সাবধান করছি, দ্রুত তিস্তা চুক্তি সহ অন্যান্য নদীর চুক্তিগুলো করতে হবে, নদীগুলো ছেড়ে দিতে হবে। নদীগুলোতে বাদ দিয়ে তারা পানিগুলো শুকায় ফেলেছে। এই নদীগুলো যদি ছেড়ে না দেয় তাহলে আমরা এই গাড়িগুলো আটকায় রাখবো। কতক্ষণ আটকায় রাখবো? যতক্ষণ পর্যন্ত এই নদীগুলো না ছাড়ছে। আমাদের যতক্ষণ জীবন আছে আমাদেরকে বিভিন্নজন বাধা দিচ্ছে। আমার কথা, বাধা দিতে আসলে উষ্টায় ফেলে দেবো আমরা। এখন আর সেই সময় নাই বাধা দেবে সেখান থেকে পালায় যাব না। আমি তারেক জীবনেও পালাবো না। আবরার ফাহাদ মারা গেছে, আবরার ফাহাদের রক্তের কসম। আমরা আবরার ফাহাদ যে আন্দোলন করেছে, এই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন আবরার ফাহাদের আন্দোলন, এবং এই আন্দোলনের নেতা আবরার ফাহাদ মরে গেলেও একটা অঘোষিত নির্দেশনা দিয়ে গেছে। ফেনী নদীর পানি, তিস্তার পানি, আমাদের ইলিশ, আমাদের এখানে ফেন্সি ডিল দিয়ে ভাসায় দিচ্ছে। এই সমস্ত বিষয়ে দফা করা আমাদের দায়িত্ব। আবরার ফাহাদ আমাদের দেখিয়ে দিয়েছে। এই আবরার ফাহাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ।